আমি মৈত্রী এক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল 5 এপ্রিল। আমাদের ছোটোবেলার একজন পপুলার র্যাপার, বুঝতেই পারছো কার কথা বলছি, তারই কনসার্ট দেখতে আজকে। কোন বাজে 4টে, আমরা পৌঁছে গেছি বেলঘড়ি। একটা চা খাবো, মানে মাথাটা ধরে আছে, প্রচণ্ড রোদ বাইরে, গরম, জানি না ওখানে গিয়ে কি অবস্থা হবে। আমরা কিন্তু গাড়ি নিয়ে গেছিলাম, আর সেদিন বাইরে প্রচণ্ড রোদ ছিল। আর জানোই তো যে কনসার্টে একটু আগে আগেই পৌঁছতে হয়, আর যেহেতু আমাদের জেনারেল অ্যাক্সেসের টিকিট ছিল, অবস্থা যে কি হবে আমি তো ভাবতেই পারছি না। তার জন্য একটু চা খেয়ে নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আর আমাদের টিকিটটা কিন্তু অনেক আগে কাটা ছিল। তো এই র্যাপারের, মানে কার কথা বলছি তোমরা তো বুঝতেই পারছো, টিকিটের এই অবস্থা হয়েছিল যে প্রথমে টিকিটের দাম ছিল 2500 করে। তো আমরা দুজন কাটবো, তো 5 সেকেন্ডে, মানে টিকিট ছাড়ার 5 সেকেন্ডের মধ্যে পুরো ওয়েবসাইটটায় ক্র্যাশ হয়ে যায়। তো ক্র্যাশ হয়ে গিয়ে মানে টিকিটটা কাটতেই আর পারি না। আমরা তো অনেক ওয়েটিংয়ে ছিলাম, তার উপরে আগের থেকে সবাই, মানে আমরা এই ব্যাপারটা জানতাম না যে আগের থেকে ওখানে রেজিস্টার করে রাখতে হয়। তো যার ফলে আমরা ওয়েটিংয়েও ছিলাম। তো যাই হোক, কোনো মতে কিন্তু টিকিটটা কাটতে পেরেছিলাম বহু কষ্টের পরে। আর জানো তো, মানে যেই দেখলাম আমরা টিকিটটা কাটলাম, তারপরে কিন্তু টিকিটের দাম 3500 টাকা করে হয়ে গেছিলো। মানে এই স্টারের কতটা ক্রেজ তোমরা বুঝতেই পারছো। এতক্ষণে তো বুঝেই গেছো যে আমি হানি সিংয়ের কথা বলছি। আর জানো তো, এই কনসার্টটা দেখতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমার ইচ্ছা ছিল এড শিরানের কনসার্ট দেখবো, তো বহুদিনের ইচ্ছা। তো আমি তো ওয়েট করেছিলাম যদি কলকাতায় কনসার্ট করে এড শিরান, কিন্তু লাস্ট অবধি তো আর করেনি। তো প্রথমে ভেবেছিলাম যে শিলংয়ে যাব, কিন্তু এইসব দোনোমনোর মধ্যেই কিন্তু শুনতে পেলাম, মানে অ্যানাউন্স হলো যে হানি সিংয়ের মিলেনিয়ার কনসার্ট আসতে চলেছে। তার ফলে আমরা সব কিছু ক্যান্সেল করলাম, করে বললাম না যে এটাই দেখব। তো দেখতেই পাচ্ছ কলকাতায় চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে। কি সুন্দর ভিউ। আস্তে আস্তে কিন্তু রোদটা পড়ছিল, আর আমাদের এন্ট্রি মানে গেট খুলবে কিন্তু মোটামুটি 4টে নাগাদ বলে দিয়েছিল, তাই তার আগে আগেই কিন্তু যেতে হতো। আর এরপরে দেখতে পাচ্ছ যে এই বিশ্ব বাংলা গেটের কিন্তু পাশে একটা জায়গা, যেখানে কিন্তু অনেকে গিয়ে রিলসও বানায়, শ্যুট করে। খুব সুন্দর জায়গাটা। আর এটা কিন্তু একটা রেস্টুরেন্টও, তোমরা তো সবাই জানো যে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়াও করা যায়। তো ভীষণ সুন্দর লাগে। আর কলকাতা সবসময় একটা আলাদা আকর্ষণ বলতে পারো। এখন আর প্রয়োজন ছাড়া কলকাতাতে বিশেষ যাওয়াই হয় না, কারণ একটা টাইম এত কলকাতায় সময় কাটিয়েছি, যার ফলে কিন্তু হ্যাঁ অবশ্যই ভালো লাগে, কিন্তু এই ভিড় ভাড়টা জানো তো কীরকম কোলাহলপূর্ণ এখানকার জীবনযাত্রা। তো সেটাকে একটু অ্যাভয়েড করতেই এখন একটু পছন্দ করি। একটা সময় সত্যি বলছি একটু ক্রেজ ছিল কলকাতার প্রতি, এখনও অবশ্যই আছে, কিন্তু তুলনামূলক একটু কম। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সূর্য অস্ত যাওয়ার দিকে। আর দেখো গাড়ি ঘোড়ার কিন্তু ভিড়ও ছিল বেশ, মানে যতটা এগোচ্ছি তত দেখছি ভিড়, কারণ ওখানে কনসার্ট, বুঝতেই পারছো। আর এরপরে দেখো আমরা কিন্তু গাড়ির থেকে নেমেও পড়েছি। নেমে এত গরম ছিল, আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে যাবো সেই ভিড় ঠেলে ভেতরের দিকে। আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে কি হবে না হবে। তো গিয়ে দেখলাম যেহেতু এত বড় একটা কনসার্ট, তো ওখানের পরিষেবা তো অবশ্যই ভালো হবে, এটা তো বলার কোনো কথাই নেই। তাই প্রচুর গার্ড ছিল, প্রচুর সিকিউরিটি ছিল, মানে। আর এটা কিন্তু অ্যাকোয়াটিকায় হচ্ছিল। আর অ্যাকোয়াটিকার ওয়াটার পার্কে আমি বেশ কয়েকবার গেছি, কিন্তু এই গ্রাউন্ডটাই প্রথমবার। এর আগেও শুনেছি প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি তো ভাবছিলাম যে অ্যাকোয়াটিকার অত ছোট জায়গা। আর এইটা কিন্তু অর্গানাইজ করেছিল ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো, তো এদের এই ওয়েবসাইট থেকেই কিন্তু টিকিটটা কাটতে হয়েছিল। দেখতেই পাচ্ছ আমরা আমাদের কিন্তু ব্যান্ড নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমাদের ব্যান্ডও আমরা পেয়ে গেছি। তো এরপরে কিন্তু দুজনে মিলে চলে গেছিলাম ভেতর দিকে। আর ভেতর দিকে গিয়ে তো দেখি লোকে লোকারণ্য। আমি তো ভাবছি কোথায় গিয়ে আর দাঁড়াবো। আর সবাই তো এদিকে ফটোশ্যুট করতে, খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর জানো তো, এখানে পরে আমি খেয়েছিলাম, এখানের খাবারগুলো যে এত এক্সপেন্সিভ ছিল, মানে বাইরে থেকে কোনো খাবার অ্যালাউ ছিল না। একটা জল কিনেছিলাম, জলটার দাম বাইরে নর্মালি 20 টাকা, ওখানে নিয়েছিল 100 টাকা 1 লিটারের একটা জল। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর এই পাশেই ভাইটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদের বাড়ির পাশে, মানে আমার শ্বশুর বাড়ির পাশে। ওরা দুই ভাইও গেছিলো কনসার্ট দেখতে, তো ওদের সাথে গিয়ে ওখানে আমরা মিট করেছিলাম। ওরা ট্রেনে গেছিলো, ওরা যেহেতু আমাদের একটু আগে চলে গেছিলো, তো ওরা কিন্তু আমাদেরও জায়গা রেখে দিয়েছিল। এখানে জায়গা রাখার কোনো ব্যাপার নেই, প্রচুর বড় গ্রাউন্ড। মানে এইটা অ্যাকোয়াটিকার একদম পেছনের দিকে, মানে ওয়াটার পার্কের পেছনের দিকে ওদের এই গ্রাউন্ডটা।
সন্ধ্যা সন্ধ্যা নাগাদ কিন্তু একজন মানে শিল্পী উঠেছিলেন, যে কিন্তু বোম্বের ছিলেন, উনিই হোস্ট করছিলেন আর সবাইকে খুব মাতিয়েও ডাকছিলেন। আর ওর একটা ব্যান্ড ছিল, তো সেখানে গানও গাইছে। যেন তো খুব আড্ডা মারছিল, বলছিল চলো তোমাদের যতক্ষণ না হানি সিং আসছে ততক্ষণ তোমাদের হানি সিংয়ের গানগুলোকে তোমাদেরকে একটু মুখস্থ করিয়ে দিই। তো যেহেতু টাইমটা তো কাটাতে হবে, তাই বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছিল। বাইরে ওই ব্যান্ডটা কিন্তু বেশ অনেকক্ষণই গান করেছিল। তারপরে কিন্তু চলে এসেছিলো মানে লুলিয়া ভান্টুর। উনি কিন্তু মানে যেটা প্রচলিত আর কি, গুগল করলে তোমরা পাবে, মানে সালমান খানের নিউ গার্লফ্রেন্ড বলে অনেকে। তো সেই কিন্তু প্রোগ্রাম করতে এসেছিলো। তো আমরা তো প্রতীক্ষা করছিলাম হানি সিং। উনি তো এখানকার নয়, উনি হচ্ছে প্রবাসী, যার ফলে কিন্তু ওনার ভাষাগুলো একটু অন্যরকম, আর গানগুলো শুনতে কিন্তু বেশ মজাই লাগছিল। নাচে গানে কিন্তু বেশ মাতিয়ে তুলেছিল। তো এরপরে কিন্তু এই প্রোগ্রাম তো চলছিলই, আর ইয়ং ছেলেপেলের তো ক্রেজ বুঝতেই পারছো এনাকে দেখে। আর তারপরে কিন্তু বেশিরভাগই ছিল সব ইয়ং জেনারেশনের ছেলেপেলেই, কিন্তু এখানে কিন্তু দেখলাম অনেকে ফ্যামিলি নিয়ে, বয়স্ক অনেকেও কিন্তু গেছে, অনেকে মায়ের সাথে করেও গেছে। ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। কিন্তু আমি তো প্রতীক্ষা করছিলাম হানি সিংয়ের। তো অনেকক্ষণ ধরে কিন্তু প্রতীক্ষার পর তারপরে কিন্তু সেই মোমেন্টটা আস্তে আস্তে এগিয়ে আসছিল। তাই অনেকক্ষণ কিন্তু এই প্রোগ্রামটা চলেছিল। তারপরে দেখো শুরু হয়ে গেল কাউন্টডাউন। কলকাতায় হানি সিংয়ের কিন্তু মিলেনিয়ার প্রোগ্রামের লাস্ট ডেস্টিনেশন ছিল, তাই এন্ট্রিটা কিন্তু ধামাকাদার হবে এটাই কিন্তু সবাই এক্সপেক্ট করছিল। তো প্রথমেই এই এন্ট্রির শুরুর আগে যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে ড্রোন শো। তো ড্রোন শোটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল, সত্যি বলছি, এত সুন্দর যতটা পেরেছি তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়েছি। আর এই পুরো প্রোগ্রামটাকে কিন্তু স্পন্সর করেছিল কিংফিশার, তাই তাদের সিম্বল তো আসাটা স্বাভাবিক। বারবার কিন্তু সেই কিংফিশারের সিম্বল, তারপরে ওদের লেখা সব কিছুই দেখাচ্ছিল। ভেতরে কিন্তু কিংফিশারের বিয়ার এত পরিমাণে বিক্রি হচ্ছিল, আর মানে নিচে যে এত কোটো পড়েছিল আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে কলেজ লাইফেও যে মানুষ এত পয়সা ওড়াতে পারে শুধু এদেরকে দেখলেই ভাবা যায়। আমাদের সময় মানে আমার বাবা মারা মনে হয় আমাদের শুধু খরচাটুকুনি দিয়েই পাঠাতো। সত্যি এরা হয়তো অনেকটাই লাকি, আবার বলবো আনলাকিও। কিন্তু আমরা কিন্তু যে ফেসটা পার করেছি, এখনকার ফেসটা কিন্তু অনেকটাই আলাদা, সত্যি একটা অন্যরকম। কলকাতার প্রোগ্রাম, তো কলকাতার ঐতিহ্যবাহী সব মানে জায়গাগুলোকে তুলে ধরছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে হাওড়া ব্রিজ। তো তোমরা কিন্তু দেখে জানিও যে ড্রোন শোটা তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রোন শোটা, সত্যি মানে যেটা আশা করেছিলাম তার থেকেও টপ লেভেল লেগেছে। তো এখন তো শুধু প্রতীক্ষা যে মানে হানি সিংয়ের এন্ট্রিটা কেমন হবে, সবাই কিন্তু সেটার জন্যই ওয়েট করছিল। আর এই এত সব চিৎকার চেঁচামেচি, মানে তখন এত হই হুল্লোড়, লোক চলে এসেছিলো যে মানে তখন মনে হচ্ছে যে না এবার একটা ধামাকাদার এন্ট্রি হবে। তো এটাই কিন্তু সবাই জোশের সাথে দেখছিল। আর এরপরে কিন্তু দেখো আলটিমেট যার প্রোগ্রাম, আমাদের গুরুদেব, আমাদের তখনকার মানে যার মাধ্যমে আমরা র্যাপকে চিনেছি, তার ছবি। দ্য আলটিমেটাম দেখতেই পাচ্ছ, মিলেনিয়ার প্রোগ্রামটার নাম, তো সেটাকেও কিন্তু শো করলো। আর এরপরে তো বারবারই বলছি যে স্পন্সর করেছে কিংফিশার, অবশ্যই তো এদেরকে না দেখালে একদমই নয়। মনে হচ্ছিল যে হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে অ্যাডিং, এইবার আসুক আসল মজা। তো দেখতেই পাচ্ছ কাউন্টডাউন শুরু, লাস্ট মোমেন্টের কাউন্টডাউন চলছে। তো আমরা ভেবেছিলাম যে হয়তো ওপর থেকে বা অন্য রকমভাবে কিছু হবে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রকমভাবে হয়েছে।
What's happening, Kolkata? You want me to come to the stage? Where's my Rasgulla? Where's my Mishti Doi? This is the finale, the grand finale of Millionaire India Tour. Let's do this one more time, Kolkata. Make some noise! তো ফাইনাল ডেস্টিনেশন ছিল, আমি ভেবেছিলাম ধামাকাদার একটা এন্ট্রি হবে, কিন্তু নর্মাল এন্ট্রি হয়েছিল। তো আমি একটু কিছুটা হলেও আশাহত হয়েছি। আর প্রথমেই কিন্তু স্টার্টিং হয়েছিল ওনার জার্নিটা কিভাবে হয়েছিল ছোটোবেলা থেকে, তো সেটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল। Of art, music, literature and revolution of India. I wanna give big tribute. সিংয়ের গান শুনে যতটা আমরা আর কি ভাইব বা জোশটা পাই, কিন্তু সামনের কনসার্টে কিন্তু আমি সেরকম কিছু দেখছিলাম না। মানে কিছুটা হলো আশাহত, যথেষ্ট ভালো হয়েছে প্রোগ্রাম। আর কিন্তু মানে লাইট শোগুলো দারুণ ছিল। তো মানে একটু হলেও এক্সপেকটেশনটা আমার বেশি হাই ছিল, যেটার থেকে একটু কম লেগেছে। डोप शोप करेंगे आप परफॉर्म मेरे साथ एकदम सरदार जी भंगड़ा पड़ा तुसी और बेटा जी तुसी नहीं आना कल डैडी आना जब तू इतना बुजुर्ग हो जाएगा ना तब मैं तब भी साला परफॉर्म कर रहा हूँ तब तू आइयो अपने बेटे को लेके ठीक है अभी ये आएंगे सिर्फ स्टेज पे ऑलराइट लेट्स डू डोप शो फॉर कोलकाता एवरीबॉडी তো জানোই যে উনি এআর রহমানের ভক্ত, তো তার কারণে এআর রহমান জিকে একটা গান ডেডিকেট করেছিল, যেটা কিন্তু আমাদের সবারই ফেভারিট। তো সব মিলে কিন্তু বেশ জমজমাটি প্রোগ্রামই চলছিল, আর ওদিকে কিন্তু সবাই ভীষণ এনজয় করছিল, আর সাথে কিন্তু তালে তালে আমরাও একটু নেচে নিচ্ছিলাম। আর এরপরে কিন্তু দেশি কালাকারের যে ড্রেসটা ওটা পরে উঠেছিল। আর সব দেখতেই পাচ্ছ চারিদিকে মাঠ গ্যালারি সব ভর্তি হয়ে গেছে, সবাই কিন্তু যে যার মতো গ্রুপ করে কিন্তু আনন্দ করছিল। তো আমরা ছিলাম চারজন, মানে আগে তো দেখলেই যে আমরা দুজন আর আমাদের সেই ভাই। পরে আরও একজন সিঙ্গার এসেছিল, সিঙ্গার আর হ্যানি সিংয়ের অনেকক্ষণ বেশ যুগলবন্দি চললো।
তারপরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমি চাইছিলাম যে যেহেতু যখন শেষ হবে প্রচণ্ড ভিড় হবে, তার জন্য আমরা কিছুটা আগে আগে বেরিয়ে যাব। তো আমার বর তো অনেকক্ষণ ধরেই বলছিল, আমি বললাম দাঁড়াও, যখন এসছি একটু প্রোগ্রামটা ভালো করে দেখেই যায়। मेरी जान बांध रखी तूने पाए में, हर कदम तेरा कर मुझे घायल है, सारे हम तो मामूली से गायब। লাগলো তোমাদের সেই কাকুর নাচ। আর সত্যি কথা বলতে এই গানটা আমার প্যারাডক্সকে ছাড়া একদমই ভালো লাগে না, মানে যেটা তুমি একটু আগে শুনলে তোমরা। তো আমি তো আশা করেছিলাম যে প্যারাডক্স হয়তো আসবে, তো আসলে তো মনটা খুশখুশ হয়ে যেত। আর এরপরে দেখো, আগেই তো বলেছিলাম হানি সিং দেশি কালাকারের পরে ড্রেস চেঞ্জ করে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ যে দেশি কালাকার গাইছে, বুঝতেই পারছো যে প্রচুর গান। আর এরপর একটু আমিও নাচানাচি করছিলাম। হ্যাঁ জানি বয়স হচ্ছে, কিন্তু মনের বয়স তো বাড়তে দিলে চলবে না। তাই কিন্তু জীবন একটাই, প্রচুর প্রচুর বাঁচতে হবে। তাই কিন্তু আমি আনন্দ করতে ভীষণ পছন্দ করি। তাই মানে শিং ভেঙে আর কি বাছুরের দলে ঢুকে গেছিলাম, এরকম একটা ব্যাপার। আর দেখতেই পাচ্ছ ওদিকে জোরদার প্রোগ্রাম চলছে, যত রাত বাড়ছে। আর লাইটিংগুলো কিন্তু অসাধারণ ছিল। তো আগেই তো বললাম যে পুরো প্রোগ্রাম মানে শেষ করবই না। আর আমার বর তো কখন থেকে তাড়া দিচ্ছে, আর আমার তো দারুণ লাগছে প্রোগ্রামটা। আমি তো ভাবছি যে না, প্রোগ্রামটা শেষ করেই যাব, কিন্তু পরে অনেকক্ষণ ভেবে দেখলাম যে না, প্রোগ্রাম যদি শেষ করতে যাই তাহলে কিন্তু পরে লাস্টের দিকে প্রচুর ভিড়ভাট্টা হয়ে যাবে, তখন কিন্তু বেরোনোর একটা চাপ। আর গাড়িটাও যেহেতু অনেক দূরে পার্কিং করা আছে, সেই সব ভেবে কিন্তু আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছিলাম যে তখন অনেকেই কিন্তু বেরোচ্ছিল। ইনকাম তো হবে না, একটা ঘটি গরম যদি 100 টাকা হয় আর কিছু বলার নেই। আবার আর জল 100 টাকা। ঘটি কুম্ভের মেলার থেকে দাম বেশি এটা, রেস্টুরেন্টে হয়তো দাম হয় না। ঘটি গরম 100 টাকা, সত্যি কিছু বলার নেই। তো ভাবতেই পারি না, হয়তো হার্ডলি বেজে বলো 50 টাকা হবে। এত বেশি জলের দাম একটা নর্মাল 20 টাকা, 25 টাকা হবে হার্ডলি ভালো, সেটা 100 টাকা। এক্সপেন্সিভ জায়গায় সব এক্সপেন্সিভ ব্যাপার স্যাপার। আর গাড়ির লাইন দেখেই বুঝতে পারছো যে কত লোক এসছিল। সত্যি কথা বলতে আমার ওভারঅল মানে অ্যাভারেজ লেগেছে প্রোগ্রামটা, এনজয় করেছি, তবে অ্যাভারেজ, যেহেতু টাকা টিকিট কেটে দেখতে গেছি। আর ওখানে কেকারের টিমও এসেছিলো। আর এই দাদা কিন্তু আমাদের সব জায়গায় নিয়ে যায়। তো সবাই মিলে একটু ডিনার করতে ঢুকে গেছিলাম এয়ারপোর্টের অপোজিটে যে ধাবাটা রয়েছে। তো এখানকে আমি আগেও ডিনার করেছি যখন থাইল্যান্ড থেকে ব্যাক করছিলাম। আর এরপর দেখতে পাচ্ছ এই যে খাবার দাবার নিয়ে নিয়েছি, চানা, তারপরে হচ্ছে চিকেন ভর্তা আর নান নিয়েছিলাম। সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর জানো তো মানে থাইল্যান্ডের যে ভিডিওগুলো আমি কিন্তু 3টে পার্ট দিয়েছিলাম, তারপরে এগুলো আর দেওয়া হয়নি। তোমাদের কাছে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো সেই পার্টগুলো, যেহেতু আমি তখন অতটা ব্লগিং করতাম কিন্তু এতটা ছাড়তাম না। তারপরের দিন ছিল রামনবমী, তাই চাকদায় ঢুকে দেখছিলাম রামনবমীর সব প্রস্তুতি চলছিল। তো আমিও সেই ফাঁকে, অনেক রাত হয়ে গেছিলো, তো ঠাকুরও দর্শন করলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।